কয়েকদিন পরেই রাকিবের বোনের বিয়ে। এ নিয়ে আমরা সবাই যথারীতি ব্যস্ত। এক একজনের ওপর এক এক কাজের ভার দেয়া হলো। আমাকে দেয়া হলো দূর দূরান্তের সব আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব। শোন, তুই আমাদের সব আত্মীয়ের বাড়িতে বাড়িতে যাবি। কাল সকালে প্রথমে যাবি আমার মামার বাড়িতে। সকাল সকাল বেরিয়ে পড়বি, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। কালকে গিয়ে আর ফিরে আসতে পারবি না। বছরের এই সময়টাতে একে তো প্রচণ্ড গরম, তার উপর জার্নি করতে হবে অনেক রাস্তা। এসব ভেবেই যেন আমার শরীর ঘেমে গেল। কিন্তু কি আর করার, যেভাবেই হোক কয়েকদিনের মধ্যেই সব আত্মীয়ের বাড়িতে দাওয়াত পৌঁছাতে হবে। পরদিন সকালে ওদের বাড়িতে আরও কিছু কাজ শেষ করতে করতে অনেক সময় চলে গেল। তাই ওই দিন এত দূরে ওর মামার বাড়ি যাওয়া ঠিক হবে কিনা তাই ভাবছিলাম। তখন রাকিব বলল, তুই এক কাজ কর, যা গরম পড়েছে, রোদটা কমলে বিকেল দিকে বেরিয়ে পড়। আজকে হয়তো ফিরে আসতে পারবি না, তুই বরং আজকে রাতটা আমার মামার বাড়িতে থেকে কাল সকাল সকাল ফিরে আসবি। অন্য কোনো উপায় না দেখে তাই সিদ্ধান্ত নিলাম। রাকিবের মামার বাড়িতে আমি এর আগেও গিয়েছি, কিন্তু সেবার গিয়েছিলাম ট্রেনে। আজকে আমি যে সময় রওনা দিলাম এই সময় ট্রেন পাবো না, তাই বাসে করেই যেতে হবে। আমি আর বেশি কিছু না ভেবে বাসে উঠে বসলাম। যতদূর জানি বাসে করে প্রায় 3 ঘন্টা যাওয়ার পর সেখান থেকে আবারও অটোতে করে তাদের গ্রামে যেতে হবে। গ্রামের রাস্তা বেশি ভালো না, তাই ওইটুকু যেতে অনেক সময় লেগে যায়। আরও যে কত আত্মীয়ের বাড়িতে যেতে হবে আর ওই সব জায়গায় পৌঁছাতে যে কত ঝামেলা হবে কে জানে। বাসে বসে বসে এইসবই ভাবছিলাম। বাস যখন থামলো তখন সন্ধে হয়ে গেছে। বাস থেকে নেমে গ্রামের যে রাস্তা দিয়ে রাকিবের মামার বাড়ি যেতে হবে সেদিকে একটু এগিয়ে গেলাম। দেখলাম কয়েকটা অটো দাঁড়িয়ে আছে। একজন অটো চালককে জিজ্ঞেস করলাম, কুঠিঘাট যাবেন? না বাবু, আজকে ওইদিকে গাড়ি যাবে না। কেন? পথে একটা ব্রিজ ভেঙে গেছে, অন্য কোনো বিকল্প রাস্তাও নেই, তাই ওইদিকে যাওয়া আসা সম্ভব না। কিন্তু আমার যে ভীষণ দরকার, একটা জরুরি কাজে আমাকে যেতেই হবে। আপনি কাল সকালে আসুন বাবু। সকালে আসলে ব্রিজের এই পার পর্যন্ত এখান থেকে অটো নিয়ে যাবেন, আর সকালের মধ্যে সবাই নৌকার ব্যবস্থা করে ফেলবে। নৌকা দিয়ে নদী পার হয়ে আপনি যেখানে যাবার সেখানে যেতে পারবেন। আসলে আমি অনেক দূর থেকে এসেছি, এখন আবার সেখানে ফিরে গিয়ে আবার কালকে আসার মতো অবস্থা নেই। এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না। একটু পর তাকে বললাম, এখানে থাকা খাওয়ার কোনো হোটেল আছে কি? তা আছে বাবু, ওইদিকে কয়েকটা হোটেল আছে। আপনি একটু তাড়াতাড়ি যান, আপনার মতো অনেকেই আজকে বিপদে পড়ে হোটেলে থাকতে গেছে। দেরি করলে রুম খালি নাও পেতে পারেন। আমি তার কথা মতো দ্রুত হোটেলের দিকে গেলাম। দেখলাম পরপর 2টা হোটেল। আমি প্রথম হোটেলে প্রবেশ করলাম। আজকে রাতটা থাকার জন্য একটা রুম দরকার। সরি স্যার, আমাদের হোটেলে কোনো রুম খালি নেই, আপনি পাশের হোটেলে দেখতে পারেন। এবার আমি পাশের হোটেলেও গেলাম।
আজকে রাতটা থাকার জন্য একটা রুম হবে কি? দুঃখিত স্যার, কোনো রুম খালি নেই। আমি হতাশ হয়ে গেলাম। এই মুহূর্তে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। হোটেল থেকে বাইরে এসে ভাবলাম আবার সেই অটো স্ট্যান্ডের দিকেই ফিরে যাই। খোঁজ নিয়ে দেখি আরও কোথাও থাকার মতো হোটেল আছে কি না। হঠাৎ দেখলাম খানিকটা দূরে আরও একটা হোটেল, কিন্তু একটু আগে যেন হোটেলটা চোখে পড়েনি। হয়তো সেখানে থাকার মতো জায়গা পাবো, এই ভেবে আমি দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেলাম। আজকে রাতটা থাকার জন্য একটা রুম হবে কি? জি স্যার, অবশ্যই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমাকে রুমে পৌঁছে দিয়ে হোটেলের সেই লোকটি বলল, স্যার, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। খাওয়া শেষ করে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। চাঁদের আলো আর বাইরের ঠান্ডা বাতাসে আমার কি যে আনন্দ লাগছিল। দেখলাম আরও কয়েকজন মানুষ ছাদে এসে গল্প করছে। আমাকে দেখে তাদের মধ্যে একজন বলল, আপনি কি আজকে এলেন নাকি? জি, আপনারা? আমরা এই হোটেলে উঠেছি 3 দিন হলো। সারা বছর শহরেই থাকা হয়, এই গরমে কয়েকদিনের জন্য গ্রামের ঠান্ডা পরিবেশে ঘুরতে এসেছি পরিবার নিয়ে। ভেবেছিলাম 2 দিন থেকেই চলে যাব, কিন্তু জায়গাটা এত সুন্দর, তাই আরও কয়েকদিন থেকে যাব ভাবছি। তা আপনি কোথায় এসেছেন, আর থাকবেনই বা কতদিন? আসলে আমি এদিকে একটা আত্মীয়ের বাড়িতে এসেছি, কিন্তু পথে একটা ব্রিজ ভেঙে গেছে, তাই সেখানে পৌঁছাতে পারলাম না। উপায় না দেখে এই হোটেলে এলাম রাতটা কাটানোর জন্য। কাল সকালেই চলে যাব। ও আচ্ছা আচ্ছা, এই হোটেলের সন্ধান কে দিল আপনাকে? অটো স্ট্যান্ডের কিছু অটো চালক বলছিল এদিকে কয়েকটা হোটেল আছে, ওদিকের দুটো হোটেলে কোনো রুম খালি নেই। হতাশ হয়ে চলেই যাচ্ছিলাম, হঠাৎ এদিকে চোখ পড়তেই এই হোটেলটা দেখলাম। কিন্তু আগের হোটেলের লোকগুলো আমাকে বললই না যে এদিকে আরেকটা হোটেল আছে। আসলে কি জানেন, আজকাল হোটেল ব্যবসাতে অনেক প্রতিযোগিতা চলছে। এক হোটেলের লোকজন চায় না তাদের থেকে অন্য হোটেল ভালো চলুক, তাই হয়তো আপনাকে এই হোটেলের সন্ধান দেয়নি। কি জানি, তাই হবে হয়তো। কয়েকদিন আগে খবরের কাগজে পড়েছিলাম, এদিকে কোথায় একটা হোটেলে আগুন লেগে হোটেলের ভেতর অবস্থানরত সব মানুষ পুড়ে মারা গিয়েছিল। খবরটা পড়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, এখনই মনে পড়ল, খবরটা আমিও পড়েছিলাম। কি যেন নাম ছিল হোটেলটার, মনে আছে কি? না, নামটা ঠিক মনে পড়ছে না। আমি চেষ্টা করলাম আগুনে পুড়ে যাওয়া হোটেলটার নাম মনে করতে, কিন্তু কিছুতেই নামটা মনে করতে পারছিলাম না। একটু পর লোকটি বলল, যাই তাহলে, রাত তো অনেক হলো, এবার গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। আমরা যে যার রুমে চলে আসলাম। সারাদিনের এত ঝামেলা আর ক্লান্তির পরে এখন কেমন যেন শরীরটা ফ্রেশ লাগছিল। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর, হঠাৎ প্রচণ্ড গরমে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলতেই দেখি আমার ঘরে আগুন লেগেছে। আমি দ্রুত বিছানা থেকে উঠে দৌড়ে বাইরে চলে যাব, আর ঠিক সেই সময় দেখলাম
দরজার সামনে কয়েকটা নরকঙ্কাল। আমি এক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেলাম। এসব আমি কি দেখছি? এসব কি সত্যি, নাকি আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি? এবার আমাকে উদ্দেশ্য করে একটি নরকঙ্কাল বলল, কি হলো, উঠে পড়লে যে? আর ঘুমাবে না? না না, এ সত্যি হতে পারে না, আমি ভুল দেখছি। ভুল না, যা দেখছো সব সত্যি। ঠিক এইভাবেই সেদিন হোটেলে আগুন লেগে গিয়েছিল। আমরাও তোমার মতো বাইরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কপালে সেদিন মৃত্যু লেখা ছিল, তাই কেউ বের হতে পারিনি। এতগুলো মানুষ আমরা আগুনে পুড়ে মারা গেলাম। এর থেকে ভয়ানক মৃত্যু আর হতে পারে না। এবার তুমিও একটু অনুভব করে দেখো আগুনে পুড়ে মরতে কেমন লাগে। সমস্যা নেই, এরপর তুমি আমাদের সাথেই থাকবে। আমরা আছি তো, কোনো চিন্তা নেই তোমার। আমাকে বের হতে দিন, আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে যেতে দিন। আমি বাইরে আসার জন্য এগোতে লাগলাম। ঠিক সেই সময় উপর থেকে কিছু একটা আমার মাথার উপর পড়ল। আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি পাশের হোটেলে শুয়ে আছি। সকাল হয়ে গেছে। আমি উঠে বসলাম। এখনও মাথাটা ভারী ভারী লাগছে। আমার ঘরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে আমি চিনি। কাল রাতে এদের হোটেলেও আমি রুমের জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো রুম খালি ছিল না। আপনি অত রাতে ওই পোড়া হোটেলে কি করছিলেন বলুন তো? ভাগ্যিস রাস্তা দিয়ে একজন লোক যাওয়ার সময় আপনার চিৎকার শুনেছিল। সে দৌড়ে এসে আমাদের খবর দেয়। আমরা সবাই গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আপনাদের হোটেলে কোনো ঘর খালি ছিল না বলে আমি ওই হোটেলে গিয়েছিলাম। সেখানে একটা ঘর খালিও পেয়ে যাই, কিন্তু মাঝরাতে হোটেলে আগুন লাগে। কি বলছেন এসব? এ কি করে সম্ভব? কেন, কি ব্যাপার বলুন তো? ওই হোটেল তো আজ থেকে প্রায় মাসখানেক আগে আগুন লেগে পুড়ে গেছে। অনেকগুলো মানুষও মারা গেছে। আর আপনি কিনা সেখানে গিয়েছেন, খালি ঘরও পেয়েছেন। এও কি সম্ভব নাকি? ওই হোটেলে সত্যি আগুন লেগেছিল? তাহলে তারা যা বলল তাই ঠিক। কে কি বলল? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আপনি কি খবরের কাগজে পড়েননি এখানে একটা হোটেলে আগুন লেগে অনেকগুলো মানুষ মারা গিয়েছিল? ওটাই তো সেই হোটেল। আমি এই ব্যাপারে তাকে আর কিছু বললাম না। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারলাম আমি কাল রাতে ভূতের খপ্পরে পড়েছিলাম। তাকে শুধু বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এক রাতের জন্য আপনাদের হোটেলের যা ভাড়া তা দিতে রাজি আছি। আরে না না, কি যে বলেন, ভাড়া লাগবে না। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করছি। জি আচ্ছা। হোটেল থেকে খাওয়া শেষ করে আমি আর দেরি করলাম না। রাকিবের মামার বাড়ি গিয়ে তাদের দাওয়াত পৌঁছে দিয়ে বেলা থাকতেই আমাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।